আমরা এতদিন ক্লস ক্লস করতে করতে মুখের যে কি বলে এটাকে ধোঁয়া উঠায় ফেলছি, তাই না? মাথার ধোঁয়া উঠায় ফেলছি। ক্লস 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 ক্লস, এই ক্লস সেই ক্লস, প্রিন্সিপাল ক্লস, সাবঅর্ডিনেট ক্লস, এসব কত করছি না আমরা। আজকে আমরা জানবো এই ক্লসটা কি এবং কিভাবে গঠিত হয়। তো ক্লস যখন আমরা আগে দেখছিলাম, আমরা কি বলছিলাম? ক্লস কি? ক্লজ হচ্ছে শব্দগুচ্ছ। আচ্ছা, এই শোনা, ক্লজ কি? শব্দগুচ্ছ। এখন শব্দগুচ্ছ হইলেই কি ক্লজ হয়ে যাবে? শব্দগুচ্ছ কিভাবে? শব্দগুচ্ছ হয় মিনিমাম একটা সাবজেক্ট থাকতে হবে, একটা সাবজেক্ট দরকার, এবং একটা ফাইনাইট ভার্ব দরকার। কে গান গাচ্ছে বাবা? এত সুন্দর গান! এত সুন্দর করে গান গাচ্ছেন, আমি মিউট করে দিলাম। আচ্ছা, তো প্রথমে কি লাগবে? আপনার একটা সাবজেক্ট লাগবে এবং ফাইনাইট ভার্ব লাগবে একটা। এই ছাড়া, এই দুইটা এলিমেন্ট ছাড়া আপনি কোনোদিনও এই শব্দগুচ্ছ দিয়ে আপনি ক্লজ গঠন করতে পারবেন না। এখন সাবজেক্ট তো আমরা চিনি, তাই না? ভার্বে যার সম্পর্ক, সরি, যে ভার্বটা সম্পন্ন করে বা যাকে নিয়ে কথা বলা হয় একটা কোনো একটা সেন্টেন্সে, সেইটাই কি? সেটাই একটা সাবজেক্ট। তো সাবজেক্ট অবশ্যই একটা নাউন অথবা নাউন সমকক্ষ, কেউ প্রোনাউন হইতে পারে, নাউন ক্লজ হইতে পারে, নাউন ফ্রেজ হইতে পারে। এগুলা কি? এগুলো হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে ফাইনাইট ভার্বটা কি? কেউ কি বলবেন আমাকে ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্ব হচ্ছে আমার সেই ভার্বটা, যে ভার্বটা কোনো একটা কাজকে নির্দেশ করবে বা কোনো একটা কাজ করবে। কোনো একটা সেন্টেন্সে আমরা জানি কাজ কি? ক্রিয়া বা অ্যাকশন। ওই অ্যাকশন যে সেন্টেন্স ভার্বটা নির্দেশ করবে না, ওইটাই ফাইনাইট ভার্ব। এখন আমরা তো এত কিছু বুঝি না, আমরা তো দিন দুনিয়ার এত কিছু বুঝি না, আমরা ছোট মানুষ। তা আমরা কিভাবে দেখে বলে দিতে পারবো এইটা কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? ভার্ব দুই প্রকার হয় প্রধানত, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। এখন আমরা তাহলে কিভাবে খুব তাড়াতাড়ি নির্ণয় করতে পারবো কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব? কারণ আমরা তো ছোট মানুষ, তাই না? ছোট ছোট সমীকরণ অঙ্ক দিয়ে মিলাইতে হবে। আমরা তখন একটা ট্রিক কাজে লাগাবো। ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বটা তার সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। এখন সাবজেক্টের যদি নাম্বারে পরিবর্তন হয়, যদি সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, সে অনুপাতে আমার ফাইনাইট ভার্বটা পরিবর্তন করা যায়। এরপর যদি টেন্সগত কোনো পরিবর্তন হয়, সেক্ষেত্রেও কি হবে? সেই ক্ষেত্রেও ভার্বটার পরিবর্তন হবে। ফাইনাইট ভার্ব হলে পরিবর্তন হবে, নন ফাইনাইট হলে সেটা পরিবর্তন হবে না। যেমন আমি যদি বলি আই গো টু স্কুল, আমি কোথায় যাই? আমি কই যাই? স্কুলে যাই। এখন এইটা কোন টেন্সে আছে? আমি স্কুলে যাই, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। এখন আমি এখানে ভার্ব কোনটা? গো। গো আমি জানি না, হয়তো ফাইনাইট ভার্ব হইতে পারে, নন ফাইনাইট ভার্ব হইতে পারে, তাই না? এখন আমরা জানবো কিভাবে? এই যে সেন্টেন্সটা আমি স্কুলে যাই, এটা যদি আমি পাস্ট টেন্সে পরিবর্তন করি, তাহলে কি আমার ওই যে গো ভার্বটা ওইটার কোনো পরিবর্তন হবে? কি নীরব বাদে আর কেউ মনে করেন, নীরব বাদে আর কেউ মনে করেন না যে ওইটা পরিবর্তন হবে না? আর কেউ বলেন না ভাই, ভাই আই বেগ টু ডিফার। বলেন পরিবর্তন হবে না, গো গোই থেকে যাবে। যদি গো গুই থেকে যায় তাহলে ওটা নন ফাইনাইট ভার্ব। আর যদি টেন্স পরিবর্তন করার সাথে সাথে ভার্বটা পরিবর্তন হয়, তাহলে ওই ভার্বটা কি? ফাইনাইট ভার্ব। আমরা এগুলোর উদাহরণ সবই দেখব, সবই দেখব, সবই দেখব। তো প্রথমে আমরা দেখি ক্লজ কি। ক্লজ হচ্ছে একটি শব্দগুচ্ছ। ঠিক আছে, কি বলছে? গ্রুপ অফ ভার্বস বিহেভ লাইফ সেন্টেন্স। তাহলে যে গ্রুপ অফ ভার্ব বিহেভ লাইফ সেন্টেন্স মানে সেন্টেন্সের মতো করে আচরণ করতে যায়, তারা কি? তারা হচ্ছে ক্লজ। যার মধ্যে একটি কি থাকবে? সাবজেক্ট থাকবে, আর একটা ফাইনাইট ভার্ব বা কনজুগেটেড ভার্ব থাকবে। একই নাম আলাদা, মানে একই জিনিস আলাদা আলাদা নাম। যেমন দেখেন, আই কান্ট কুক ভেরি ওয়েল বাট আই মেক কোয়াইট গুড অমলেটস।
এখানে বাক্যের কয়টা অংশ আছে? বাক্যের কয়টা অংশ আছে? দুইটা অংশ আছে। এই একটা অংশ, এই একটা অংশ, তারা যুক্ত আছে বাট দ্বারা। তাহলে বলেন তো এইটা কোন ধরনের সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। কারণ কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত হয় দ্যাট দিয়ে, ইফ দিয়ে, আনলেস দিয়ে, ক্লজ মার্কার দিয়ে, বা ডব্লিউএস ওয়ার্ড যেগুলো আছে সবগুলা দিয়ে, বা রিলেটিভ প্রোনাউন যাই বলেন না কেন, সবগুলা দিয়ে কি কমপ্লেক্স সেন্টেন্স হয়। এখানে কিন্তু বাট আছে বা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে। তার মানে এটা কি? এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখন কম্পাউন্ড সেন্টেন্সের দুই পাশে দুইটা ক্লজ আছে। এখন এই দুইটা ক্লজকে আমি চিনব কিভাবে? আমার ক্লজ হইতে গেলে কি লাগবে? একটা সাবজেক্ট লাগবে। আচ্ছা, প্রথম অংশে কি কোনো সাবজেক্ট আছে? বাবারা আমার, সাবজেক্টের নাম কি? আই। আই হচ্ছে কি সাবজেক্ট। এপাশে সাবজেক্ট কে? এপাশেও আই। আচ্ছা, আই এপাশেও আই। এখন কথা হচ্ছে ফাইনাইট ভার্ব কোনটা, তাই না? এখানে ফাইনাইট ভার্ব কোনটা? এখন আমি যদি আয়ের পরিবর্তন করি, আয়ের জায়গায় যদি আমি হি দিই, তাহলে কি হবে? কোন পার্সন হবে? হুম 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 থার্ড পার্সন হবে। থার্ড পার্সন হইলে আমার ভার্বের কোনো পরিবর্তন হবে? কুকের সাথে থার্ড পার্সন সিঙ্গুলার হইলে আমার ভার্বের সাথে কি যুক্ত হয়? এস বাই ইএস যুক্ত হয়। ওকে। আর এই পাশেও যদি আমি আয়ের জায়গায় হি দিই তাহলে কি হবে? তাহলেও ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হবে। এবং এখন যদি আমি এটাকে টেন্স, মানে তাহলে ওইটা আমার যেটা যুক্ত হবে ওইটা আমার ফাইনাইট ভার্ব। এরপর যদি আরো ভাবে চিন্তা করি, এটা যদি আমি টেন্সগত পরিবর্তন করি তাহলে কি হয় দেখেন তো? আমি যদি প্রথম অংশে টেন্সগত পরিবর্তন করি তাহলে কি হয়? আমি এটা পাস্ট টেন্সে করলাম, তাহলে কি হবে? পাস্ট করেন তো প্রথম অংশটা। আই কান্ট, আই কুডেন্ট, আই কুডেন্ট কুক ভেরি ওয়েল। আচ্ছা ঠিক আছে। এখন কথা হচ্ছে প্রথম অংশে আপনারা এস বাই এস যুক্ত করছিলেন কার সাথে? কুকের সাথে। তাহলে আপনার হিসাব অনুযায়ী ওইটা ছিল কি ফাইনাইট ভার্ব। দ্বিতীয় অংশে তাহলে আপনি টেন্সের কোনো পরিবর্তন করেন নাই কুকের, তাহলে কুক কি ফাইনাইট ভার্ব থাকলো? আচ্ছা, এইখানে আপনার ফাইনাইট ভার্ব কুক না, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ক্যান। ঠিক আছে, এখানে ক্যান ভার্বটা ফাইনাইট ভার্ব। কারণ আপনি টেন্সের পরিবর্তন করলে আপনার এই যে ক্যানটাই কুড হয়ে যাচ্ছে, ক্যান নট থেকে কি হয়েছে কুড নট হয়ে যাচ্ছে। আবার এখানে মেক থেকে মেড হয়ে যাচ্ছে। তো আপনার দুইভাবেই করা যায়, কিন্তু আমি বলবো আপনারা সবসময় টেন্সের পরিবর্তনটা দিয়ে খেয়াল করবেন এটা। কারণ টেন্সের পরিবর্তন করা সোজা। টেন্সের পরিবর্তন করা কি সোজা না কঠিন? সোজা। এবং আরেকটা জিনিস কি, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় থার্ড পার্সন সিঙ্গুলারে, সেকেন্ড পার্সন তো কিছু যুক্ত হচ্ছে না। তো সেই ক্ষেত্রে পার্সনের পরিবর্তন করলে আপনি বুঝতে পারতেছেন না। এরপরে থার্ড পার্সন সিঙ্গুলারে এস বাই এস যুক্ত হয়, কিন্তু সেটা কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, টু বি স্পেসিফিক, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাদে আপনি কোথাও ওই এস বাই এস এর রুলটা ফলো করতে পারতেছেন না। তো আমি এই জন্যই বলবো যে আপনারা টেন্সের পরিবর্তন করে দেন, মানে পুরোপুরি। তো প্রেজেন্ট থেকে পাস্টে নিয়ে যান, বা পাস্ট থেকে প্রেজেন্টে নিয়ে আসেন, বা ফিউচারে নিয়ে যান, যাই করেন না কেন, দেখবেন কোন ভার্বটার পরিবর্তন করতে হচ্ছে। যে ভার্বটা পরিবর্তন করতে হচ্ছে ওইটাই কি, ওইটাই ফাইনাইট ভার্ব। কারো কোনো সমস্যা? হ্যাঁ, ভার্বে যদি আপনি, হ্যাঁ বলেন। হ্যাঁ, ভার্বের ক্লাসটা কালকে, ভার্বের ক্লাসটা কালকে। ঠিক আছে। এখন কথা সেটা না আপনি চার্ট দিয়ে মুখস্থ করবেন সেটা না। কুক যদি আপনার একমাত্র ভার্ব থাকতো এখানে, তাহলে কুক কিন্তু আপনার ফাইনাইট ভার্ব হইতো। আপনি তখন কুককে পাস্ট করতেন, আপনি কুককে প্রেজেন্ট করতেন, বা কুকের সাথে এস বা এস যুক্ত করতেন, যাই করেন না কেন
কুক যদি একা থাকতো সেই ক্ষেত্রে কুক কি হইতো, ফাইনাইট ভার্ব হইতো। আপনার ওরকম ডেফিনিট চার্ট নাই যে এই সবসময় ফাইনাইট থাকবে, কিন্তু একটা নিয়ম আছে যে টু বি ভার্বগুলো সবসময় ফাইনাইট ভার্ব হয়। এই বাদে আপনার ডেফিনিট কোনো রুল আপনি দিতে পারবেন না, ঠিক আছে? কারণ মনে করেন, মানে আরেকটা বেসিক রুল হচ্ছে যদি কোনো একটা সেন্টেন্সে কুক এখানে আপনার নন ফাইনাইট ভার্ব, তো এখানে আপনার আরো একটা নিয়ম আছে যে যদি কোনো একটা সেন্টেন্সে একটা মাত্র ভার্ব থাকে, কোনো একটা সেন্টেন্স যদি একটা মাত্র ভার্ব থাকে, সে ভার্বটা কি হবে, সে ভার্বটা ফাইনাইট ভার্ব হবে। যেমন দেখেন এই পাশের সেন্টেন্সে কয়টা ভার্ব আছে, আই মেক কোয়াইট গুড অমলেটস, কয়টা ভার্ব আছে, একটা ভার্ব আছে। যখন কোনো একটা সেন্টেন্সে একটা মাত্র ভার্ব থাকবে ধরে নেবেন ওইটা কি ফাইনাইট ভার্ব, কারণ ফাইনাইট ভার্ব ছাড়া কোনো ক্লজ বা সেন্টেন্স যাই বলেন না কেন কিছুই হইতে পারে না, ঠিক আছে? তাহলে এখানে কারো কোনো প্রবলেম? ওকে, তাহলে এখানে কতগুলো ক্লজ আছে বলেন? আচ্ছা আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবেন। নীরব থামেন, আপনার দরকার নাই বলা। আচ্ছা কাকে জিজ্ঞাসা করবো? কে কথা বলে না? রাফি বলেন, রাফিউল। কি বলবেন না? হাবিবা বলেন তো, প্রথমে আছেন আপনি, ফার্স্ট বেঞ্চে বসে আছেন। হ্যাঁ রাফিউল বলেন, সমস্যা নাই, একজন বললে হচ্ছে আমাকে। এখানে কতগুলো ক্লজ আছে? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এখানে কতগুলো ক্লজ আছে? এই যে এত দূর থেকে, এই কই গেল, এখানে কতগুলো ক্লজ আছে? কেন, দুইটা কেন? একটাই আছে কেন বলেন আমাকে, আমাকে মানে আমার ক্লাসে কি ইম্পর্টেন্ট না বললাম না, আমার ক্লাসে ইম্পর্টেন্ট কি, কেন ইম্পর্টেন্ট, তো বলেন কেন? প্রথমে কে বলছেন, এক কে বলছেন, বলেন একটা কেন, এখানে একটা ক্লজ কেন? কথা বলতে হবে। আপনাকে তো নন ফাইনাইট খুঁজতে বলি না, আপনাকে তো ফাইনাইট খুঁজতে বলছি, ফাইনাইট কয়টা আছে? এই একটা সাব, এই একটা সাবজেক্ট প্লাস ফাইনাইট, আর এই পাশে একটা সাবজেক্ট প্লাস ফাইনাইট, শেষ, কয়টা ক্লজ? ঠিক আছে রাফি, ঠিক আছে। আপনার খুঁজতে হবে, হ্যাঁ আমি তো জানি ঠিক বলছেন, আপনার খুঁজতে হবে কি ফাইনাইট ভার্ব খুঁজতে হবে। নন ফাইনাইট ভার্ব দিয়ে আমাদের অত কিছু দরকার নাই। নন ফাইনাইট ভার্ব থাকলে আপনার দরকার সেটা কোথায়, দরকার হচ্ছে ফ্রেজে, ক্লজে না। নন ফাইনাইট ভার্ব দিয়ে ফ্রেজ গঠন হয়, আমি দেখাবো সেইটা। তো পরের পরের লেসনে যাই এটা। এখানে আমাদের ফ্রেজ ভার্সেস ক্লজ, ফ্রেজ এবং ক্লজের পার্থক্য কি, আমরা যখন ফ্রেজের দেখবো স্লাইডটা দেখবো তখনও দেখতে পারবো যে ফ্রেজ মানেও শব্দগুচ্ছ, ক্লজ মানেও শব্দগুচ্ছ। তাহলে ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্যটা আসলে কি? তো মূল পার্থক্য এক জায়গায়, যে ক্লজে আমরা দেখি কি সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, দুইটাই আছে এবং দুইটা একসাথে আছে। কিন্তু ফ্রেজে জিনিসটা কি, ফ্রেজে হয়তো সাবজেক্ট থাকবে, না হলে ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব কখনোই একসাথে থাকবে না। বুঝতে পারছেন? আমরা পরে দেখবো এগুলা, মানে ফ্রেজে তো এগুলো আছেই। এখন আসি আমরা কাইন্ড অফ ক্লজে। ক্লজ কত প্রকার, ক্লজকে কত প্রকার ভাগ করা যায় বলেন তো? এই ডেকে রাখলাম, বলেন কত ভাগে? তিন প্রকার। সব দেখা যাচ্ছে না, আমার তো মনে নাই কিছু, জন্য সব দেখা যাচ্ছে। কালকে বলালাম না? হ্যাঁ তিন প্রকার, কি কি? সরাই ফেলি, বলেন এবার কি কি? প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজটা আমরা না দেখেই বলে দিই। প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? যে ক্লজটা, হ্যাঁ যে ক্লজটা অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়াই বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তাকে কি বলে? প্রিন্সিপাল ক্লজ বলে।
তাহলে কোনো একটা সেন্টেন্স যদি একটা মাত্র ক্লজ থাকে, একটা মাত্র সাবজেক্ট আর একটা মাত্র ফাইনাইট ভার্ব, সেই ক্ষেত্রে ক্লজটা কি ক্লজ? আপনাদের আমি বলে দিই, কোনো একটা সেন্টেন্স সাধারণত খুব এক্সেপশনাল না হইলে, যেমন গো হোম, বাড়ি যাও, এখানে কি সাবজেক্ট আছে? নাই। এগুলো হচ্ছে এক্সেপশনাল। এগুলা বাদে আপনার প্রত্যেকটা মানে প্রত্যেকটা সেন্টেন্স মিনিমাম একটা ক্লজ দ্বারা তৈরি করতে হবে। এখন যদি কোনো সেন্টেন্সে একটা মাত্র ক্লজ থাকে, সেই ক্লজটা কি? প্রিন্সিপাল ক্লজ। কারণ প্রিন্সিপাল ক্লজ ছাড়া ক্লজ মানে বাক্য সম্পূর্ণ হয় না। তো এবার ফেরত আসি আমরা আমাদের তিনটা ক্লজে। প্রথমে কি ছিল? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মানে কি? এ কারোর উপর নির্ভরশীল না, এ নিজের কথা নিজেই স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, আমরা রেইনকোট পড়ছি না? রেইনকোটে নুরুল হুদা নিজেকে কি দাবি করে? প্রিন্সিপালের, বলেন। রেইনকোট গল্পে নুরুল হুদা নিজেকে কি দাবি করে? সে কি? সে প্রিন্সিপালের কি? কে বলে না সাবঅর্ডিনেট? কি আশ্চর্য, আপনি ভুলে গেছেন। সে কি বলে নিজেকে? না না, ওরা সাবভার্সিভ অ্যাক্টিভিটিস, কিন্তু সে নিজেকে দাবি করে প্রিন্সিপালের সাবঅর্ডিনেট হিসাবে। এই জন্য সে প্রিন্সিপালের রুমে যায়, কথাবার্তা বলে। তো প্রিন্সিপালের সাবঅর্ডিনেট হচ্ছে কে? সাবঅর্ডিনেট ক্লজ। বা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল কে? সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা চিনবেন কি হবে? এইটা থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ থাকবে হচ্ছে আপনার কনজাংশনের পরে। কনজাংশন কি কি? রিলেটিভ প্রোনাউনগুলো আছে, বা এরপরে কি আছে বলেন? রিলেটিভ প্রোনাউন আছে, আর কি আছে? ইফ আছে, আনলেস আছে, দো আছে, অল দো আছে, এগুলো আছে না? এগুলা কি? এগুলো হচ্ছে কনজাংশন। এগুলার পরে যে ক্লজটা থাকে বা যে সেন্টেন্স ক্লজটা থাকে, ওই ক্লজকে কি বলে? সাবঅর্ডিনেট ক্লজ বলে। এখন আপনাকে আবারও বলে দিই, সাবঅর্ডিনেট ক্লজ হওয়ার জন্য, সাবঅর্ডিনেট ক্লজ মানে যে একেবারে নিচু পর্যায়ের ক্লজ তা না। সাবঅর্ডিনেট ক্লজ হওয়ার জন্য কিন্তু সাবজেক্ট লাগবে এবং ফাইনাইট ভার্ব লাগবে। এটা মাথায় রাখেন, আপনি ভুলে যান না যে প্রিন্সিপাল ক্লজে তো সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, তাহলে সাবঅর্ডিনেট ক্লজে হয়তো সাবজেক্ট প্লাস নন ফাইনাইট ভার্ব হবে না। এখানেও সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, কারণ ক্লজ তো ক্লজই। প্রিন্সিপাল ক্লজ কারো সাহায্য নেয় না এই পর্যন্ত। তাহলে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ, দুইটার মধ্যে বুঝতে পারছি আমরা, নাকি সমস্যা আছে দুইটার মধ্যে একটাই আমাদের? আর কেউ? আমি সবার কথা শুনতে চাই। আচ্ছা, তাহলে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কি? যখন দুইটা প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ কি? স্বাধীন। দুইটা প্রিন্সিপাল ক্লজ স্বাধীন, কিন্তু যখন তারা কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড অর বাট, বোথ অ্যান্ড এগুলো দ্বারা যুক্ত হয়, তখন সেগুলা কি হয়? তখন সেগুলা যদিও দুইটা স্বাধীন, কিন্তু একে অপরের সাথে হালকা একটু রিলেশন থাকে। ওইটাই কি বলে? ওইটাকে বলে কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? যেমন আই থ্রো দ্য স্টোন বাট ইট মিস দ্য ফ্রগ। দুইটা অংশ, দুইটাই স্বাধীন, কিন্তু তারা যুক্ত হয়েছে বাট কনজাংশনের মাধ্যমে, সরি, এটা কি কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে। সেহেতু এটা কি? এটা একটা, এই একটা কোঅর্ডিনেট ক্লজ, এই একটা কোঅর্ডিনেট ক্লজ। এরা যদি একা একা বসতো, মনে করেন এইটুকু নাই, সেক্ষেত্রে এটাকে বলতাম প্রিন্সিপাল ক্লজ। কিন্তু যেহেতু এরা একটা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে চলে আসছে, এই জন্য এখন আর ওদের প্রিন্সিপাল ক্লজ বলা যাবে না। এখন ওদেরকে কি বলতে হবে? কি বলতে হবে? এরা যেহেতু একটা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করছে, এদেরকে এখন বলতে হবে কোঅর্ডিনেট ক্লজ। বুঝতে পারছি? এখন যদি আমাকে এতটুকু দিয়ে বলে এটা কোন ধরনের ক্লজ, তাহলে আমি কি বলবো? এটা কি প্রিন্সিপাল? বি? এটা কি, এটা কি এই যে কি বলে সাবঅর্ডিনেট? না সি? এটা হচ্ছে কোঅর্ডিনেট। কি বলবো এটাকে বলেন তো? কেন? এটাকে প্রিন্সিপাল কেন বলবো আমি? আমি পুরা পুরা ক্লজটা নিছি কার থেকে? কোন সেন্টেন্স থেকে নিছি? পুরা ক্লজটা আমি নিছি কোন ধরনের সেন্টেন্সের মধ্যে থেকে?
কম্পাউন্ডের মধ্যে থেকে। এখন আমার প্রশ্ন, কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কি আদৌ প্রিন্সিপাল ক্লজ থাকে? উহুহুহুহুহু। কথা হচ্ছে যে আচ্ছা, আমি একটা ভালো উদাহরণ খুঁজতেছি, কিন্তু এটা পাবলিক সেন্টিমেন্টে লাগবে কিনা আমি বুঝতে পারতেছি না। কথা হচ্ছে তারা যখন কম্পাউন্ড সেন্টেন্স গঠন করছে, তারা তো গোত্র জাত কুল সব ত্যাগ করছে, বুঝছেন? এরা প্রিন্সিপাল ছিল, আমিও মানতেছি এরা প্রিন্সিপাল ছিল, কিন্তু তখন তারা যখন এক হয়েছে গেটের মাধ্যমে, এই ঘটকের মাধ্যমে, তখন তারা তাদের গোত্র জাত কুল সব বিসর্জন দিছে। এখন তারা কি? এখন তারা কোঅর্ডিনেট ক্লজ। এখন তারা কি ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ। এই জন্য আপনার অ্যান্সার এখন আর প্রিন্সিপাল ক্লজ করা যাবে না। এখন অ্যান্সার করতে হবে কি? কোঅর্ডিনেট ক্লজ। কারণ আমি নিছি হচ্ছে তাকে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে থেকে, এবং প্রিন্সিপাল ক্লজ যখন কোন একটা কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে দুইটা প্রিন্সিপাল ক্লজ, তিনটা প্রিন্সিপাল ক্লজ, তারা যখন একত্রে আসে, তখন তারা না ওই প্রিন্সিপাল ক্লজ আর থাকে না। তখন তাদের গোত্র জাত কুল সব ত্যাগ করে তারা কি হয়ে যায়? তারা সন্ন্যাসী হয়ে যায়, তারা হয়ে যায় কোঅর্ডিনেট ক্লজ। বুঝতে পারছেন? আর ভুল হবে ইনশাল্লাহ, আর সন্ন্যাসী হওয়া যাবে না। তাহলে প্রশ্ন, আই নো দ্যাট হি উইল কাম, দ্য আন্ডারলাইন পার্ট, এই যে আন্ডারলাইন পার্ট কোন ধরনের ক্লজ? এটা কোন ধরনের ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। কেন? এটা সাবঅর্ডিনেট ক্লজ কেন না? সাবঅর্ডিনেট ক্লজ তো একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হ্যাঁ, দ্যাট হি উইল কাম। এখন মিমের সাথে কি আপনারা সবাই একমত, না কে দ্বিমত পোষণ করতেছেন? তাকে পুরস্কার দেওয়া হবে। কেউ দ্বিমত পোষণ করতেছেন না, পুরস্কার দেবো কিন্তু। দ্বিমত পোষণ করলে পুরস্কার দেবো কিন্তু। হ্যাঁ ভাইয়া বলেন, কে? সম্রাট, হ্যাঁ বলেন। কোনটা? আই? হুম। আই নো, আমি জানি। এটা নাউন ক্লজই তো, সমস্যা কি? এটা নাউন ক্লজ, নো থাকলে নাউন ক্লজ হয়, কিন্তু এখানে আপনাকে প্রশ্ন করতেছি আমরা কি থেকে? প্রিন্সিপাল ক্লজ থেকে, সাবঅর্ডিনেট ক্লজ থেকে। এখন থাকুক, কিন্তু ওটা পরে দেখা যাবে। ওগুলা পরে দেখা যাবে যখন আমরা ক্লাসিফিকেশন করব, ঠিক আছে? কিন্তু আপাতত এটা কি ক্লজ? আপাতত এটা, প্রথমত এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, তারপরে তো নাউন ক্লজ নাকি? তাই না? দুইটা থাকলে আপনি কি দেখবেন? দুইটা থাকলে কি দেখবেন? এখন এটা কমপ্লেক্স সেন্টেন্স, আপনাকে তো আর জিজ্ঞেস করবে না নাউন কোনটা ক্লজ, আর আপনার অ্যাডজেক্টিভ কোনটা ক্লজ, নাকি প্রিন্সিপাল কোনটা ক্লজ। এখানে অবশ্যই আপনার কমন সেন্স কাজে লাগাইতে হবে, কারণ আগে তো সেইটা একটা প্রিন্সিপাল ক্লজ, তারপরে সেটা নাউন ক্লজ হয়েছে, তাই না? আপনার অ্যান্সার যে ভুল আমি তা বলতেছি না, এবং আমি এজন্যই বললাম যে ডিফার করবেন যে তাকে আমি পুরস্কার দিব। তো সম্রাট, ইউ রিজার্ভ এ পুরস্কার। আম, ঠিক আছে? সম্রাটের কিন্তু ঠিক আছে, সে বৃহৎ স্বার্থ দেখছে, ঠিক আছে? কিন্তু আমাদের এখন বৃহৎ স্বার্থ দেখলেও মানে শুধুমাত্র বৃহৎ স্বার্থ দেখলেও চলবে না, আমাদের ক্ষুদ্র স্বার্থ দেখতে হবে। আমাদের দুইটাই অ্যান্সার হবে, কিন্তু কিছু কিছু অ্যান্সার আছে যেটা অন্য অ্যান্সার থেকে একটু বেশি ভালো, আমাদের সে একটু বেশি ভালো অ্যান্সারটাকে নিতে হবে। এরপরে, which part of the sentence রহিম said that he was good is subordinate clause? এই অংশের কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? হ্যাঁ, দ্যাট হচ্ছে একটা ক্লজ মার্কার, এবং দ্যাট থেকে বাদবাকি অংশটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এগুলো আমরা পরে দেখবো। এখন আমরা আসি সম্রাটের প্রশ্নে, যে নাউন ক্লজ কি। তো কনজাংশনের পূর্বে নাউন প্রোনাউন বাদে অন্য পার্টস অফ স্পিচ থাকে, এবং সেই পার্টস অফ স্পিচকে প্রশ্ন করলে কোনো উত্তর দেয় না। মানে নাউনকে প্রশ্ন করলে আপনি কি উত্তর পাবেন? তো বাক্যে শুধু নো থাকলেই, যদি কোনো বাক্যে দেখেন যে নো আছে, কোনো একটা ক্লজে যদি দেখেন নো আছে, আপনি বুঝবেন ওইটা কি, ওইটা হচ্ছে একটা নাউন ক্লজ। নাউন ক্লজের কাজ কি বলতে পারবেন কেউ আমাকে?
নাউন ক্লজের কাজ কি? এটা সম্রাটই বলবে। সম্রাট বলেন, নাউন ক্লজের কাজ কি? নাউন ক্লজের কাজ কি? আচ্ছা বলেন, আহ, বরের কাজ কি? একটা বিয়েতে বরের কাজ কি? বা অনুপমের বিয়েতে অনুপমের কাজ কি? অবভিয়াস কাজটা বলবেন। হ্যাঁ, বিয়ে করা, মানে বরের কাজ তো বিয়ে করা, তাই না? তাহলে নাউন ক্লজে নাউনের কাজ কি? সরি, সরি, সেন্টেন্সে নাউনের কাজ কি? বলেন। হ্যাঁ, নাউন হওয়া বা সাবজেক্ট হওয়া। কারণ সাবজেক্ট হইতে গেলে অবশ্যই আপনাকে কি হইতে হবে? নাউন হইতে হবে বা নাউন সমকক্ষ কেউ হইতে হবে। তো নাউন ক্লজ অবশ্যই নাউন সমকক্ষ। তাহলে নাউন ক্লজের কাজ কি? নাউন হওয়া। তাহলে যদি বাক্যে দেখেন নো আছে, যেমন আই নো, হি নো, আই নো দ্যাট, হি নো দ্যাট, এরকম যদি কিছু থাকে আপনি বুঝবেন সেটা কি, সেটা একটা নাউন ক্লজ। আবার দ্যাট দিয়ে বাক্য যদি শুরু হয় বা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে কোনো সেন্টেন্স যদি শুরু হয়, সেক্ষেত্রে যে কোনো বা সরি সেই ক্লজটাও নাউন ক্লজ হয়। যেমন হাউ দ্য ম্যান ডাইড ইজ মিস্ট্রি, শুরু হয়েছে কি দিয়ে? ডব্লিউএস ওয়ার্ড দিয়ে ক্লজটা শুরু হয়েছে। তাহলে হাউ দ্য ম্যান ডায়েড, এটা কি? এটাও একটা নাউন ক্লজ। তারপর দ্যাট হি ইজ ডিসঅনেস্ট, এটাও কি? এটাও নাউন ক্লজ। তাহলে এরকম ডব্লিউএস ওয়ার্ড দিয়ে হোক বা দ্যাট দিয়ে হোক, এরা আর নো থাকলে তো সেটা ভিন্ন কথা। তো দ্যাট দিয়ে হোক বা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে হোক, যদি কোনো একটা সেন্টেন্স শুরু হয়, আপনি বুঝবেন ওই দ্যাট ক্লজটা বা ডব্লিউএস ক্লজটা ওইটা কি, ওইটা হচ্ছে একটা নাউন ক্লজ। ছোট্ট কথা, ছোট করে বুঝতে পারা উচিত। বুঝছেন সবাই? তাহলে কথা হচ্ছে দুইটা। যদি কোনো সেন্টেন্সের বা কোনো একটা ক্লজে দেখেন নো আছে, নো থাকার জন্য এই ক্লজটা কি হবে? বলেন, আমার সাথে বলেন, কি হবে ক্লজটা? নাউন ক্লজ হবে। আবার যদি কোনো একটা সেন্টেন্স শুরু হয় হচ্ছে দ্যাট ক্লজ বা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে, যেগুলো হয় না, ওয়াট আছে, হাউ আছে, ওয়েন আছে, ওয়্যার আছে, এগুলো যদি বাক্য শুরু হয়, সেক্ষেত্রেও সেই যে ক্লজটা, ওই দ্যাট ক্লজ হোক, তারপরে কি আছে, হাউ ক্লজ হোক, এগুলা কি, এগুলো নাউন ক্লজ হবে। ঠিক আছে? যেমন দেখেন, আই নো দ্যাট, তা আই সাথে নো আছে, তার মানে কি, এটাও একটা নাউন ক্লজ। তারপরে এই যে ওয়াই আই ওয়াজ লেট, ওয়াই আই ওয়াজ লেট, এটাও কি, এটাও নাউন ক্লজ। কারণ এই যে ক্লজটা শুরু হয়েছে কি দিয়ে? ওয়াই দিয়ে। তারপরে হোয়াট আই ওয়াজ গোয়িং টু সে, এটাও কি দিয়ে শুরু হয়েছে? হোয়াট দিয়ে শুরু হয়েছে। তারপরে দ্যাট আই ওয়াজ অ্যাবসেন্ট, এটাও কি, এটাও নাউন ক্লজ। এখন দেখেন এইগুলা বাক্যের সাবজেক্টে কাজ করছে। নাউন কি বাক্যের সাবজেক্ট হইতে পারে? তাহলে এরা সাবজেক্ট পজিশনে বসছে। আবার এরা কি হয়েছে? অবজেক্ট পজিশনে বসছে। তো নাউন তো সাবজেক্টও হইতে পারে, অবজেক্টও হইতে পারে। তার মানে নাউন ক্লজ সাবজেক্টও হইতে পারে এবং অবজেক্টও হইতে পারে। ক্লিয়ার? এরপরে ডিড ইউ একসেপ্ট, ডিড ইউ একসেপ্ট, এরপরে কি হবে? কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ আ ক্লজ। এরপরে আমাদের একটা ক্লজ আনতে বলছে। তাহলে কোন ক্লজটা এখানে দিতে হবে? ডিড ইউ একসেপ্ট বা এক্সপেক্ট, সরি এক্সেপ্ট না, এক্সপেক্ট, এরপরে কোনটা হবে? তো ক্লজ দিতে বলছে। তো ক্লজ দিতে হলে আমাদের কি লাগবে? একটা সাবজেক্ট লাগবে, আর একটা কি, ফাইনাইট ভার্ব বা এফবি লাগবে। এই ফাইনাইট ভার্বকে আমরা সংক্ষেপে এফবি লিখি। তাহলে এখানে দেখেন কোথায় ফাইনাইট ভার্ব আর সাবজেক্ট একসাথে আছে। প্রথমটায় কি ফাইনাইট ভার্ব আছে? দেখে বলেন আমাকে। এ নম্বরে কি আছে ফাইনাইট ভার্ব? উইল আছে। এখন দেখেন আমার ওই যে বাক্যটা শুরু হয়েছিল কি দিয়ে? ডিড দিয়ে। তার মানে কোন টেন্স? পাস্ট টেন্স হইলে কি উইল বসার কথা ছিল এখানে? কি হইতো? উড হইতো, তাই না? হ্যাঁ, উড হইতো। তার মানে এটা বাদ। বি নম্বরে হিম টু ভিজিট ইউ। তাহলে হিম টু ভিজিট, আমরা আরেকটা জিনিস জানি যে জ্রান্ড অথবা ইনফিনিটিভ, এরা হচ্ছে কি, এরা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? জ্রান্ড আর ইনফিনিটিভ দুইটাই কি
নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে কি বি নম্বরে কি আমার আছে ফাইনাইট ভার্ব আছে? বি নম্বরেও ফাইনাইট ভার্ব নাই। তারপরে যে করা যাচ্ছে না এখানে, টু ভিজিট আমি ভিজিটেড বানাইতে পারতেছি না ডিড অনুযায়ী। সি নম্বরে কি আছে? দ্যাট হি ভিজিটস ইউ, না, কারণ কি পাস্টে ছিল। তারপরে ডি নম্বরে কি আছে? দ্যাট হি সাবজেক্ট হি উড ভিজিট ইউ, তো উড ইজ এ ফাইনাইট ভার্ব, ভিজিট ইউ, তার মানে অ্যান্সার আমার ডি। আচ্ছা এগুলো থাক, এরপরে অ্যাডজেক্টিভ ক্লজ। তো কনজাংশন বা ডব্লিউএস ওয়ার্ডের পূর্বে নাউন বা প্রোনাউন থাকলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়। আমরা দেখতে পারবো কিভাবে। তো দ্যাট ক্লজ থাকে কিন্তু নো থাকে না, দুইটা কথা বলছে। প্রথমত আমরা প্রথম প্রশ্নের উত্তর করি যে অ্যাডজেক্টিভ কি করে। অ্যাডজেক্টিভের কাজ জানো কি? নাউন বা নাউন সমকক্ষ কাউকে মডিফাই করা, তাই না? অনেক বড় কথা, কিন্তু আমরা যদি সংক্ষেপে করি তাহলে এটাকে বলবো যে নাউনকে মডিফাই করা। নাউনকে যে মডিফাই করে সে কি? অ্যাডজেক্টিভ। এখন আমরা জানি যে ডব্লিউএস ওয়ার্ডে যদি কোনো ক্লজ শুরু হয় সে ক্লজটা কি হয়? সাধারণত নাউন ক্লজ হয়। এখন ওই ক্লজটার পর যদি একটা নাউন থাকে, তখন পরপর দুইটা নাউন থাকলে কি হয়? একটা নাউন, একটা নাউন কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে যদি কোনো একটা ডব্লিউএস ওয়ার্ড বা কনজাংশন দিয়ে কোনো একটা ক্লজ শুরু হয় এবং সেই ক্লজটার পূর্বে কোনো একটা নাউন বা প্রোনাউন থাকে, সেক্ষেত্রে আমার এই যে ক্লজটা, এই ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যায়। বুঝতে পারছেন? আমি আবার বলি, ডব্লিউএস ওয়ার্ড বা কনজাংশন দ্বারা যদি কোনো ক্লজ শুরু হয় এবং সেই ক্লজটার পূর্বে যখন কোনো একটা নাউন থাকে বা প্রোনাউন থাকে, তখন সেই ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যায়। যেমন আই নো দ্য বয় হু কাম হিয়ার ইয়েস্টারডে। এখন সাধারণত আমাদের এই যে ক্লজটা, এই ক্লজটা নাউন ক্লজ হওয়ার কথা ছিল, তাই না? যদি আই নো এর পরে যদি হু কামস হিয়ার এভরিডে থাকতো, তাহলে আমার এটা কি নাউন ক্লজ হইতো। কিন্তু এই ক্লজটার আগে একটা ছেলে চলে আসছে, দ্য বয় চলে আসছে। এখন এই যে হু কাম হিয়ার ইয়েস্টারডে, এ মডিফাই করতেছে দ্য বয়কে। যেহেতু দ্য বয়কে মডিফাই করতেছে, এ কি আর নাউন ক্লজ আছে? অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেছে। আবার দ্বিতীয়টায়, ওয়াই হি ওয়াজ অ্যাংরি, ওয়াই হি ওয়াজ অ্যাংরি এর পূর্বে দ্য রিজন আছে। আরো একটা জিনিস জানেন, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের মধ্যে রুলটা আছে, কিন্তু আমি আপনাদের এখনই জানাই দিই। যখন কোন একটা সেন্টেন্সে একটা আর্টিকেল থাকে, আর্টিকেলের পর যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, সে ওয়ার্ডটা কি হয়? নাউন হয়। তাহলে আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড আছে, তার মানে এটা একটা নাউন। এবং নাউনের পরে একটা ডব্লিউএস ক্লজ আছে, তার মানে এই ক্লজটা কি ক্লজ হবে? অ্যাডজেক্টিভ ক্লজ আছে। আবার মনে করেন আপনি বয় নাউন না কি প্রোনাউন কিছুই জানতেছেন না, নাউন না অ্যাডজেক্টিভ তাও জানতেছেন না, তাও আপনি কিন্তু দি এর পরে একটা ওয়ার্ড আছে, তার মানে কি এটা কি নাউন, নাউনের পরে ক্লজ আছে, তার মানে ক্লজটা কি? ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে? এইটা হচ্ছে আমার ডব্লিউএস এবং কনজাংশনের রুলটা, যে ডব্লিউএস কনজাংশন দিয়ে যদি কোনো ক্লজ শুরু হয়, সেই ক্লজটা পুরো যদি কোনো একটা নাউন বা প্রোনাউন থাকে, তাহলে ওই ক্লজটা কি ক্লজ হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। আবার দ্যাট ক্লজ যদি নো না থাকে, কোনো একটা ক্লজ দ্যাট ক্লজে নো থাকলে অবশ্যই সেটা নাউন হবে। কিন্তু যদি নো যদি না থাকে, দ্যাট ক্লজ যদি নো না থাকে, সেই ক্লজটা কি? সেই ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন দেখেন এখানে নো আছে, তার মানে এটা কি নাউন ক্লজ, কিন্তু এটা আবার অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এর আগে একটা কি আছে? কিছু নাই। যেমন এখানে দ্যাট নাই, কিন্তু এই যে আই নো এর পরে কি আমার কোনো বয় টয় কিছু আছে? নাই। মানে কোন একটা নাউন কি আছে হু ক্লজের আগে? নাই। তার মানে যেহেতু কোনো নাউন নাই হু এর আগে, হু ক্লজের আগে, তাহলে হু ক্লজটা কোন ধরনের ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ। ঠিক আছে? এরপরে রাব্বি ওয়াজ এ পুয়ার বয়
হু লিভড হিয়ার ইন দ্য অরফানেজ। বলেন তো অরফানেজ মানে কি? এতিমখানা। এতিমখানা, তাই না? তাহলে বলেন এটার উত্তর কি হবে? এটা আসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাদ দেন, গোপালগঞ্জ ইউনিভার্সিটিতে আসছিল। বলেন এটার উত্তর কি হবে? কেন? এ পুয়ার বয়। এরপরে কয়টা ওয়ার্ড আছে? দুইটা। দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টা হচ্ছে নাউন। এবং নাউনের পরে আমার কি আছে? একটা ক্লজ আছে। তার মানে ক্লজটা কি? আবারও অ্যাডজেক্টিভ। আচ্ছা, এগুলো আপনারা নিজেরা দেখবেন। এরপর আছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপর কনজাংশনের পূর্বে ভার্ব বা অন্য পার্টসিপ স্পিচ থাকে। সেই ভার্ব অন্য পার্টসিপ স্পিচকে কখন বা কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে সে প্রশ্নের উত্তর পাওয়া যায়। তাহলে আমার যে এই যে অ্যাডভার্বিয়াল ক্লজ, এই ক্লজটা কি হবে? এই ক্লজটার পূর্বে ভার্ব আসবে বা অন্য কোনো পার্টস অফ স্পিচ থাকবে। ঠিক আছে? যেমন অ্যাডজেক্টিভ থাকতে পারে, অন্য একটা অ্যাডভার্বও থাকতে পারে। ঠিক আছে? আর নাউন থাকলে তো অ্যাডজেক্টিভ। তাহলে এই যে কনজাংশন বা একটা ক্লজের পূর্বে ভার্ব থাকবে বা অন্য পার্টস অফ স্পিচ থাকবে, এবং সেটাকে প্রশ্ন করলে সেই ভার্ব বা অন্য কোনো পার্টস অফ স্পিচ যেটাই থাকুক না কেন, তাকে যখন আমি কোনো প্রশ্ন করব, প্রশ্নটা কি হবে? কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করব, তখন সে প্রশ্নগুলোর উত্তর হিসেবে যে ক্লজটা পাবো সেটাই হচ্ছে কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। শুনতে খুব বেশি কমপ্লেক্স লাগলেও রুলটা আমরা অ্যাডভার্বেজ রুলটা পড়ছিলাম, সেম রুল। অ্যাডভার্বেজ ভাবে চিনি, এটাও সেম ভাবে চিনবো। যেমন দেখেন, আই শ্যাল গো ওয়ার হি লিভস। আই শ্যাল গো ওয়ার হি লিভস আমাকে জিজ্ঞাসা করবে এই ক্লজটা কোন ধরনের ক্লজ। এখন দেখেন, এই ক্লজটার পূর্বে কি নাউন আছে কোনো? হারুন সাহেব, কোনো নাউন আছে? আচ্ছা, আমার না মানে একটা জিনিস চেঞ্জ করা দরকার, আপনাদের নাম ধরে ডাকতে যাই আমি। তো অনেকে করেন কি আপনাদের মধ্যে যে বাবার আইডি দিয়ে, বাবা ফোন দিয়ে ক্লাস করেন, দেখা যায় আমি কারো বাবার নাম ধরে ডাক মারতেছি, ব্যাপারটা খুব অকওয়ার্ড হয়ে যাবে। যাই হোক, বলতেছি যে এখানে কোন নাউন আছে? নাউন নাই, কিন্তু কি আছে? গো আছে। গোটা যেন কি? গোটা একটা ভার্ব। তাহলে এই ক্লজটার পূর্বে একটা ভার্ব আছে। এখন গোকে যদি আমি কোথায় দ্বারা প্রশ্ন করি, উত্তর কি পাবো? গোকে যদি আমি কোথায় দ্বারা প্রশ্ন করি, আমি উত্তর কি পাবো? আমি কোথায় যাচ্ছি? আমি কোথায় যাচ্ছি? সে যেথায় বাস করে, সে যে দেশে থাকে, আমি সেই দেশে যাচ্ছি। তাহলে আমি ভার্বকে প্রশ্ন করে কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি এই ক্লজটা। তাহলে এটা কোন ধরনের ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং স্পেসিফিক্যালি বলতে গেলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। এটা কি? কারণ আমি কোনো একটা স্থানের ইঙ্গিত পাচ্ছি, বা কোনো একটা স্থান দ্বারা আমাকে এটা ভার্বকে মডিফাই করছে। তাহলে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজকে চিনব কিভাবে? এর পূর্বে কি থাকবে? এর পূর্বে ভার্ব থাকবে, অথবা কি থাকবে? অ্যাডভার্ব থাকবে, অথবা অ্যাডজেক্টিভ থাকবে। এছাড়া আর কিছু থাকে না সাধারণত। তো অ্যাডভার্বিয়াল হইতে পারে, ম্যানারের হইতে পারে, এরপরে প্লেস হইতে পারে, টাইম হইতে পারে। ঠিক আছে? অ্যাডভার্বিয়াল হইতে পারে কি? ম্যানার, প্লেস এবং টাইমের। যেমন দেখেন, আই শ্যাল গো ওয়ার হি লিভস, এটাকে আমরা প্রশ্ন করলে কি দিয়ে প্রশ্ন করলে পাই? ওয়ার দিয়ে প্রশ্ন করলে পাই। ওয়ার শ্যাল আই গো, আমি কোথায় যাব, তাই না? তাহলে এটা কি ওয়ার দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ কি? অ্যাডভার্বিয়াল অফ কি? বলেন বলেন বলেন। অ্যাডভার্বিয়াল অফ কি? ক্লজ তো অবশ্যই, কিন্তু কোন ধরনের ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ, কিন্তু কোন ধরনের অ্যাডভার্বিয়াল? অ্যাডভার্বিয়াল অফ প্লেস। এরপরে উই রিড দ্যাট, উই রিড দ্যাট উই মে লার্ন, উই রিড দ্যাট উই মে লার্ন। এখন দেখেন এই ক্লজটার পূর্বে কি আছে? ভার্ব আছে, রিড ভার্ব আছে, তাই না? এখন
আমি যদি জিজ্ঞাসা করি কি পড়ি, আমরা সরি কেন পড়ি, আমরা কেন দ্বারা যদি প্রশ্ন করি কেন পড়ি, যাতে আমরা শিখি, আমাদের উদ্দেশ্য, তাহলে অ্যাডভার্বিয়াল অফ কি? না, এটা পারপোজ, উদ্দেশ্য। হ্যাঁ, জন্য। কেন, কিসের জন্য? কেন, এটা উদ্দেশ্য না আমার? ম্যানার কি যে আমাকে খুব প্রচন্ড রকম মেরেছে, ওইটা হচ্ছে আপনার ম্যানার। কিরকম মেরেছে? প্রচন্ড রকম, ঠিক আছে? বা আমার সাথে কিভাবে ব্যবহার করেছে? খুব ফ্রেন্ডলি ওয়েতে ব্যবহার করছে। আমার ম্যানারটা কি ছিল? ফ্রেন্ডলি ছিল। তারপরে সে কেমন? কাওয়ার্ডলি ওয়ে, ইন এ কাওয়ার্ডলি ওয়ে। সেক্ষেত্রে কাওয়ার্ডলি হচ্ছে কি? ম্যানার, ঠিক আছে? ম্যানারটা হচ্ছে কি আপনার কিভাবে, কাজটা কেমন ভাবে সম্পন্ন হয়েছিল। এরপরে আই উইল গো ওয়েন হি কাম, আমি তখন যাব যখন সে আসবে। তো আমি কখন যাব? যখন সে আসবে। তাহলে এটা কোন ধরনের অ্যাডভার্বিয়াল? টাইম, অ্যাডভার্বিয়াল অফ টাইম। এরপরে আই ওয়েন্ট দেয়ার হাউ হি ডিরেক্টেড, আমি সেখানে গিয়েছিলাম, এইটা ম্যানার হবে। কারণ কি? আমাকে যেভাবে বলা হয়েছিল, আমার ম্যানারটা কেমন ছিল, যেভাবে আমাকে ডিরেকশন দিয়েছে আমি ওভাবেই গেছি। তাহলে এটা কি? অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। ম্যানার কিন্তু খারাপ ম্যানার, ঠিক আছে? ম্যানার ঠিকই, কিন্তু খারাপ ম্যানার। মানে গ্রামাটিক্যাল দিক থেকে ম্যানার, কিন্তু মোরাল দিক থেকে কি ম্যানার এটা? মোরাল দিক থেকে এটা ম্যানারলেস, ঠিক আছে? ম্যানারলেস। এরপর দেখেন, স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট, স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট, এটা কোন ধরনের ক্লজ? স্ট্রাইকটা কি? ভার্ব, তাই না? তো অ্যাডভার্বকে মডিফাই করছে কি? ওয়াইল দ্য আয়রন ইজ হট, তুমি আঘাত করো যখন তোমার আয়রন মানে লোহাটা গরম আছে। তো স্ট্রাইক বা আঘাত করো কে মডিফাই করতেছে? ভার্বকে মডিফাই করছে, তাহলে অ্যাডভার্বিয়াল। তাহলে বলেন তো এটা কোন ধরনের অ্যাডভার্বিয়াল? হ্যাঁ, না 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 না, ম্যানার না, এটা টাইম। আপনার টাইমকে নির্দেশ করছে কি? কখন মারতে হবে, কখন মারতে হবে। হ্যাঁ, যখন গরম থাকে, এটা তো ম্যানার না। আপনি যদি বলতো জোরে মারো, সেই ক্ষেত্রে ম্যানার হইতো, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, আর নাই, ঠিক আছে, এটা থাক এ পর্যন্তই।